নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের গল্প। লেখক বিকাশ দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে 1956 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশিত গল্প 1989 ইংরাজি লিটিল ম্যাগে। উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা, কলকাতা, দিল্লি, মুম্বাই এসব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় 175। নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত 9টি। গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন। 2টি গল্প গত মাসে পাঠ হয়ে গেছে, কয়েকটা পাঠের পথে। পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। বিকাশদের আরও গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা শুনতে পারেন। গল্পগুলি হলো জীবন যেরকম, খোলা চিঠি, মৃত্যুর আগে ও পরে, বউ মারা যাবার পর, অন্ধকারে আলোর রেখা, ভিন্ন রূপে ভালোবাসা ও সূর্য পশ্চিম আকাশে। তো চলুন আজকের গল্প শোনা যাক লেখক বিকাশ দে মহাশয়ের কলমে একদিন দুপুরে। ফ্ল্যাটগুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছে। চারিদিকে এক অদ্ভুত নির্জনতা বিরাজ করছে। দুপুরবেলা ফ্ল্যাটগুলি এইরকম চেহারাই নেয়। প্রায় ফ্ল্যাটেই স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে। যারা চাকরি করে না তারাও এই সময় নানা কাজে বেরিয়ে পড়ে। ছেলে মেয়েরা থাকে স্কুল কলেজে। সুপর্ণা রান্না বান্না সেরে সকাল 11টার মধ্যেই তার বান্ধবীর বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। নীল অলসভাবে ঘরের ভেতর পায়চারি করছে। তারপর ব্যালকনিতে এসে দাঁড়ালো। এই এলাকাতে জনবসতি কম। দোকানপাট, বাজার কিছুটা দূরে। অফিস টফিসও কাছে নেই। রাস্তায় লোকজন বেশ কম। মাঝে মধ্যে ছোকরারা বাইক উড়িয়ে নিয়ে ছুটেছে। তাদের ব্যস্ততার যেন শেষ নেই। ব্যালকনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। রোদের তাপ এসে গা যেন ঝলসে দিচ্ছে। গ্রীষ্মের আকাশটা দেখে মনে হচ্ছে শীতের নীল আকাশ। কোথাও মেঘের ছিটে পোটা চোখে পড়ছে না। বৃষ্টি এবার বোধহয় কম হবে। কদিন ধরেই প্রচণ্ড দাবদাহ চলছে। রোদের দিকে খালি চোখে তাকানো যাচ্ছে না। ভাগ্যিস আজ বাইরে কাজ নেই, অফিসেও সিএল। ব্যালকনি থেকে ভেতরে এসে নীল টিভি সুইচটা অন করে সোফায় বসে পড়ল। টিভিতে ক্রিকেট খেলা চলছে, যদিও লাইভ নয়। কিছু সময় পর ডোরবেল হঠাৎ বেজে উঠল। সোফা থেকে উঠে গিয়ে নীল দরজা খুলল। কম বয়সী দুটো ছেলে দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। তাদের একজন বলল, আমরা এ পাড়াতেই থাকি। ক্লাবের পক্ষ থেকে আমরা সারেগামাপা প্রতিযোগিতার আয়োজন করেছি, কিছু ডোনেশন। কথাটা বলে সে রিসিট বইটা নীলের দিকে বাড়িয়ে দিল। অন্য ছেলেটার সঙ্গে সঙ্গে একটা কলম এগিয়ে দিল। গ্রাম থেকে নীল শহরের এই ফ্ল্যাট কিনে নতুন এসেছে। ছেলেদের সঙ্গে কোনো রকম তর্কে না জড়িয়ে আসি বলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পরে ফিরে এসে 200 টাকা দিয়ে ছেলেদের বিদায় করে সোফাতে আবার বসে খেলা দেখতে লাগলো। ছেলেদের ওপর মেজাজটা বিগড়ে আছে। বিভিন্ন সুবিধার কথা ভেবে শহরে বাস করার জন্য আসতে হয়, কিন্তু এসেও শান্তি নেই। দেশের সর্বত্র এই অবস্থা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু সময় পরে একটা অচেনা মেয়ে এসে ঝট করে ঘরের ভেতর সোজা ঢুকে পড়ল। নীল হতভম্ব। ভাবলাম মেয়েটা হয়তো ভুল করে তার ফ্ল্যাটে ঢুকে পড়েছে, কিন্তু তা তো হতে পারে না। দেখে মনে হচ্ছে মেয়েটা কম বেশি শিক্ষিতই। তাহলে কি নেম প্লেটে খেয়াল করেনি
মেয়েটা বলল, এক্সকিউজ মি দাদা, বসতে পারি? কথাটা বলে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে উত্তরের অপেক্ষা না করে মেয়েটা দূরে রাখা একটা চেয়ারে বসে পড়ল। নীল কিছুই বুঝতে পারছে না। মেয়েটাকে জিজ্ঞেস করলো, কাকে চাই? অতি নম্রভাবে মেয়েটি বলল, বিশেষ কাউকে নয় দাদা। মেয়েটার চোখ মুখে একটা মায়াজাল ছড়িয়ে আছে। নীল জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলুন? আমাকে আপনি সম্বোধন করবে না, লজ্জিতভাবে মেয়েটি বলল। তারপর বলল, আপনি আমার শ্রদ্ধেয়, তুমি বললেই খুশি হব। ঠিক আছে, কি ব্যাপার? অসময়ে এসে আপনাকে ডিস্টার্ব করলাম, মাইন্ড করবেন না। মেয়েটার ব্যবহারে মুগ্ধ হয়ে সৌজন্যমূলক কথা নীলের মুখ থেকে বেরিয়েই পড়ল। না না, মাইন্ড করার কি আছে? মেয়েটা কাতর স্বরে বলল, দাদা আমরা খুবই গরিব। তার মুখে দাদা ডাক শুনে কেন জানে নীলের মৃত ছোট বোনের কথা মনে পড়ে গেল। মেয়েটার ডাকে যেন এক অদ্ভুত ধরনের মিল নীলের ছোট বোনের সঙ্গে। নীল মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার বয়স 19-20 হবে, একটু বেশিও হতে পারে। গায়ের রং ততটুকু ফর্সা নয়, স্বাস্থ্যটা বেশ ভালোই, টান টান ফিগার। বিনীতভাবে মেয়েটি বলল, আমি সেলসে কাজ করি। স্নেহের সুরে নীল জিজ্ঞেস করল, বাবা কি করেন? নির্বিকারভাবে মেয়েটি বলল, জানি না। অবাক হয়ে নীল বলল, মানে? মেয়েটা বলল, বাবা আমাদের ছেড়ে অনেক আগেই কোথায় যেন চলে গিয়েছে। বাবা একটা লম্পট মদ্যপ। মেয়েটার কথার সুরে অভিযোগ। প্রসঙ্গ বদলাতে নীল বলল, মা আছেন? মা 2 বছর আগে মারা গেছেন। কার সাথে থাকো? মাসির সাথে। হতভাগা মেয়েটার মা বাবার কথা শুনে নীল একটু দুর্বল হয়ে পড়ল। মেয়েটা ভেজা গলায় বলল, আমি বাসায় বাসায় গিয়ে জিনিস বিক্রি করি, এতে কিছুটা রোজগার হয়। সঙ্গে আনা ব্যাগের চেন খুলে মেয়েটা ভেতর থেকে গ্যাস স্টোভের কয়েক ধরনের পাইপ বের করে নীলের সামনে তুলে ধরে বলল, দাদা এই পাইপগুলো খুব ভালো কোয়ালিটির, 100% সেফ। তারপর অনুরোধের সুরে বলল, প্লিজ একটা কিনুন, মাত্র 100 টাকা। কিছুদিন আগে নীল গ্যাস এজেন্সি থেকে একটা নতুন পাইপ কিনেছে। আরেকটা কেনার কোনো দরকার নেই, কিন্তু মেয়েটাকে না বলতে বিবেকে বাজছে। সে বলল, ভেবে দেখব। ভেবে দেখার কিছু নেই দাদা। তারপর আবদার সুরে মেয়েটা বলল, এই পাইপটা আপনি নিয়ে যান প্লিজ। কথাটা বলে একটা সুন্দর পাইপ আলাদা করে বাইরে রেখে বাকিগুলো সে ব্যাগের ভেতরে রেখে দিল। হঠাৎ মেয়েটা দরজা বন্ধ করে দিয়ে ব্যাগ থেকে একটা ভীষণ সুন্দর বেড কভার বের করে মেঝে পুরোটা মেলে ধরার চেষ্টা করতে লাগলো। দরজা বন্ধ করার কোনো কারণ নীল প্রথমে বুঝতে পারেনি। এখন মনে হচ্ছে বেড কভার খুলে দেখানোর সুবিধার জন্যই বোধহয় তা করেছে। নীল বলল, খুলে দেখানোর দরকার নেই, বেড কভার আমার লাগবে না। মেয়েটার সুরে বিনয় উপচে পড়ছে। কেন, পছন্দ হয়নি? না, ঠিক তা নয়, আসলে বেড কভার অনেক আছে। নীলের কথা অমান্য করে মেয়েটা বেড কভারটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে লাগলো। এবার কিছুটা চড়া সুরে নীল বলল, বললাম যে লাগবে না। মেয়েটা ভয় পেয়ে গেল, কাচু মাচু হয়ে বলল, দাদা পাইপটা বিক্রি করে মাত্র 10 টাকা পাবো। ছেলেদের বিদায় করার পর কেন যেন পুরনো অভ্যাসবশত দরজাটা বন্ধ করতে সে ভুলে গিয়েছিল। এখন মহা মুশকিলে পড়েছে অবোধ মেয়েটাকে নিয়ে।
তার আবদার রাখতেও পারছে না, আবার কঠোরও হতে পারছে না। মেয়েটার জন্য কেন জানি তার একটু সফট কর্নারও বোধ হচ্ছে। এরকম কত অসহায় ছেলে মেয়েকে রোজগারের চেষ্টায় পথে নেমে কি অসহনীয় কষ্ট করতে হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা বিপজ্জনকও বটে। ঝুঁকি নিয়েই তাদের সব সময় চলতে হয়, সবই কপাল। মেয়েটা বিষণ্ণ মনে মুখ গোমড়া করে বসে আছে। তাকালেই কেমন যেন মায়া লাগে। ইনোসেন্ট ফেস। নীল বলল, আর কিছু এনেছো? প্রায় লাফিয়ে উঠে উৎসাহ নিয়ে মেয়েটা ব্যাগ থেকে দাড়ি কামানোর রেজার সহ একটা সেভিং সেট বের করে নীলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দাদা, বাজারে কিনতে গেলে এটার দাম 300 কম হবে না, আমাকে 250 দিলেই হবে। নীল বলল, এত টাকা দিয়ে এসব আমি কিনি না। মেয়েটা বলল, দাদা, এটা নিয়ে যান, ইউজ করার সময় ছোট বোনের কথা মনে করবেন। মেয়েটার মুখে দাদা দাগটা লেগেই আছে। নীল বলল, এত টাকা এখন নেই, যা আছে দিয়ে দিন, বাকি টাকা সামনের মাসে এসে নিয়ে যাব। নীল আটকে উঠল। নাছোড় মেয়ের ঠেলা একবারই সামলাতে পারছে না, আবার সামনের মাসে। তাড়াতাড়ি ভেতরের ঘরে গিয়ে 500 টাকার একটা নোট নিয়ে এসে মেয়েটাকে দিয়ে বলল, পাইপের 100 ও সেভিং সেটের 250, মোট 350 টাকা রেখে দাও। টাকাটা হাতে নিয়ে মেয়েটা ব্যাগের সামনের পকেটে ঢুকিয়ে দিল। তারপর গায়ের টপের ভেতর হাত ঢুকিয়ে দৃষ্টিকটুভাবে অনেক কসরত করে একটা খাম বের করে তা খুলে 150 টাকা নীলকে ফেরত দিল। তারপর আবার আগের মতো কসরত করে খামটা যথাস্থানে চালান করে দিল। মেয়েটার কসরত দেখে নীলের লজ্জা ও অস্বস্তি হচ্ছে। সে অপেক্ষা করতে লাগলো কতক্ষণে মেয়েটা ঘর থেকে বের হবে। এদিকে টিভিতে একটা ওভার বাউন্ডারি হয়েছে। পুরো স্ক্রিন জুড়ে চিয়ার লিডাররা তাদের অনাবৃত শরীর দেখানোর প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। আজকাল এই এক ধরনের ফ্যাশন বেরিয়েছে। খেলাধুলা তো দর্শক টানতে চেয়ার গার্লদের আনতে হয়। নিজেকে ফোকাসে আনার জন্য কেউ কেউ প্রিয় দল জিতলে নগ্ন হওয়ার ইচ্ছেও প্রকাশ করে। যত সব যাচ্ছে তাই। নীল টিভি সুইচটা বন্ধ করে দিল। মেয়েটা হেসে মন্তব্য করল, আজকাল খেলাধুলা তো মনোরঞ্জনের ব্যবস্থা থাকে, ফাইন। কথাটা নীলের মোটেও পছন্দ হলো না। চোখ মুখে গাম্ভীর্য ফুটিয়ে সে বলল, এবার কোন দিকে যাবে? সঠিক উত্তর না দিয়ে মেয়েটা বলল, দেখা যাক, মাত্র বেরিয়েছি, রোজগার তো করতে হবে। এক সময় বাধ্য হয়ে নীল বলল, বেড কভার ও অন্যান্য জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। কথাটা বলে নীল টয়লেটে চলে গেল। কিছুক্ষণ পর এসে দেখে মেয়েটার হাতের আঙুলগুলো দিয়ে কাঁধ পর্যন্ত রাখা চুলে বিলি কাটছে। হঠাৎ নীলের মোবাইল ফোনটা বেজে উঠল। সুইচ টিপে ফোনটা সে কানের কাছে নিল। ওধার থেকে শোনা গেল, সুপর্ণা বাসায় আছে? নীলের সংক্ষিপ্ত উত্তর, বাসায় নেই। খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, বাসায় আপনি একা। নীল ভাবল একা নয়, সঙ্গে উটকো ঝামেলা আছে। মুখে বলল, এই তো সন্ধ্যের আগেই সে এসে যাবে। কোথায় গিয়েছে? ওর এক বান্ধবীর বাসায়। ভদ্রমহিলা ফোনটা রাখতেই চাইছে না। নীল লাইন কেটে দিল। ফোনে বলা কথাগুলো শুনে মেয়েটা বুঝতে পারল বাসায় আর কেউ নেই। মেয়েটা বলল, বৌদির ফিরতে দেরি আছে, সেই সন্ধ্যের সময়। নীল কিছুই বলল না। মেয়েটা নীলকে জিজ্ঞেস করল, দাদা, টয়লেট কোন দিকে? নীল অবাক হয়ে গেল। মেয়েটার কি বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নেই? অনিচ্ছা সত্ত্বেও ইশারা দিয়ে টয়লেটটা নীল দেখিয়ে দিল। মেয়েটা প্যান্টের নিচের দিকে
প্রয়োজনের চেয়ে বেশি ভাঁজ করে ওপরে উঠিয়ে টয়লেটে চলে গেল। কিছু সময় আগেও মেয়েটাকে তার খারাপ লাগেনি, বরং সত্যি কথা বলতে কি মেয়েটার প্রতি কিছুটা হলেও তার সফট কর্নার ছিল। কিন্তু এখন কেমন যেন লাগছে, ঠিক আগের মেয়ে নয়। মেয়েটার কি মাথা খারাপ? আশ্চর্যের কিছুই নয়। সাইকোপ্যাথিস্টদের চেম্বারে ভিড় দেখলে অবাক হতে হয়। অথবা এমনও হতে পারে মেয়েটার খারাপ চরিত্রের যা দিনকাল পড়েছে। তাহলে কি মেয়েটা তার বাবা মা সম্পর্কে সব কথা মিথ্যে বলেছে? অস্বাভাবিকও নয়, তার প্রতি বিশ্বাস নীল হারিয়ে ফেলেছে। মেয়েটার টয়লেট থেকে ফিরে আসার পর যেভাবেই হোক তাড়াতাড়ি তাকে তাড়াতে হবে। বেশি প্রশ্রয় দেওয়া একদম চলবে না। বেশি সময় লাগিয়ে মেয়েটা টয়লেট থেকে ফিরল। নীলের সামনে দাঁড়িয়ে পকেট থেকে রুমাল বের করে মুখের ঘাড়ের জল মুছতে মুছতে বলল, হাত মুখ ধুয়ে এসেছি, যা বিচ্ছিরি গরম পড়েছে, শরীরে কাপড় রাখতে ইচ্ছে করছে না। নীল ভয় পেয়ে গেল। মেয়েটার অশ্লীল কথাবার্তা শুনে তার মাথা গরম হয়ে গেল। ধমক দিয়ে দরজা খুলে দিয়ে তাকে সোজা বের করে দিলেই চলে। কথাটা মনে হতেই দেখতে পেল দরজার ছিটকিনি মেয়েটা কখন লাগিয়ে দিয়েছে। হয়তো সে যখন টয়লেটে গিয়েছিল এই সুযোগে। কিন্তু মেয়েটাকে ঘর থেকে জোর করে বের করে দেওয়া অত সহজ নয়। কারণ 1, আশেপাশেই হয়তো মেয়েটার গ্যাং আছে। 2, মেয়েটাকে জোর করে বের করে দিলে চিৎকার চেঁচামেচি করে যা খুশি মিথ্যে কথা বলে উৎসাহী লোকেদের ভিড় জমাতে সময় লাগবে না। 3, সামনের ফ্ল্যাটের বউটা সুবিধের নয়। সারাদিন চারিদিকে ঘুরঘুর করে পরনিন্দা পরচর্চা করতে সব সময় মেতে থাকে। মেয়েটা বের হওয়ার সময় যদি বউটার কৌতূহলী নজরে পড়ে, আরও অনেক অসুবিধা আছে। এতক্ষণ ধরে বন্ধ ঘরে মেয়েটা তার সঙ্গে একা কাটিয়েছে। এই খবরটা 3rd ফ্লোরে বকাটে ছেলে শ্যামার কানে গেলে কোনোভাবে রক্ষে নেই। ফ্ল্যাট এমনকি পাড়া ছাড়ার উপক্রম হবে। মেয়েটাকে বের করার সম্ভাব্য উপায় নীল গভীরভাবে ভাবছে, কিন্তু কোনো জুৎসই নিরাপদ রাস্তা বের করতে পারছে না। মহা ফ্যাসাদে পড়েছে। এমন সময় মোবাইলে এক অচেনা রিংটোন বেজে উঠল। নীলকে অবাক করে দিয়ে মেয়েটা তার প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে কে ফোন করেছে তা দেখে নিয়ে বলল, ব্যস্ত আছি, ফিরতে দেরি হবে। কথাটা শুনে নীল ঘাবড়ে গেল। নীলের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছে না দেখে মেয়েটা যেন কিছুটা হতাশ হয়ে পড়ল। তবুও দমবার পাত্রী সে নয়। ব্যাগ থেকে একটা নেইল পালিশ বের করে নীলের দিকে এগিয়ে দিয়ে মেয়েটা বলল, এটা বৌদির জন্য তোফা। কর্কশ স্বরে নীল বলল, লাগবে না। ভীষণ সুইট কালার, আমার আঙুলে লাগিয়ে দেখুন। কথাটা বলেই বাঁ হাতের তর্জনী নীলের বুকের সামনে এগিয়ে দিল। মেয়েটার ওপর নীলের রাগ বাড়ছে। সে মুখটা ঘুরিয়ে নিল। কিছুটা আহত হয়ে মেয়েটা ক্ষেপে গেল কিনা বোঝা গেল না। সে নীলের দিকে মুখ করে মাথা নিচু করে ব্যাগের ভেতর থেকে ব্যাগের ভেতর কিছু খোঁজার ভান করছে। মেয়েটা প্রলোভন দেখিয়ে সুরসুরি দিচ্ছে একদম পেশাদারি কায়দায়। বদমাস মেয়েটা তাকে কি পেয়েছে? নীলের পুরুষত্বে ঘা মারছে। ইচ্ছে হচ্ছে কিন্তু পরক্ষণেই ভয় পেয়ে গেল। তার ক্লাস 3-তে পড়া ছেলেটার স্কুল থেকে ফিরে আসার বেশি দেরি নেই। কাজের মাসিও ঘণ্টাখানেকের মধ্যেই এসে যাবে।
সবচেয়ে বড় ভয়, যদি সুপর্ণা হঠাৎ এসে যায়। সে যতই সিংহ পুরুষ হোক, বউকে প্রায় সব বেটাই ভয়ই পায়। সুপর্ণা এমনিতে বউ হিসেবে ভীষণ ভালো, সহজ সরল, স্বামী অন্তঃপ্রাণ। কিন্তু নিজের স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখলে সুপর্ণা কেন, যে কেউ মাথা ঠান্ডা রাখতে পারবে না। তখন কি কেলেঙ্কারি হবে ভাবতে আতঙ্ক লাগে। এমন হলে সুপর্ণা হয়তো সুসাইড করার জন্য দেশলাই কেরোসিন খুঁজবে, নয়তো ডিভোর্সের জন্য নির্ঘাত উকিলের কাছে চলে যাবে। বন্ধ ঘরের ভেতর গা ছমছম করা পরিবেশে মেয়েটার ইঙ্গিতপূর্ণ উত্তেজক বডি ল্যাঙ্গুয়েজে নীল নিজেকে সংযত রাখতে পারছে না। মেয়েটা যেন বুঝিয়ে দিচ্ছে পুরনো গানের শরীর গরম করা ভাষায়, আরো কাছে এসো, পরশ করে দেখো আমায়, রোমান্স জাগে কি। পাপ কাজ করার আগে মানুষ যুক্তি খাড়া করার চেষ্টা করে, নীল তাই করতে লাগলো। কাওয়ার্ড ডাইস মেনি টাইমস বিফোর হিজ ডেথ। সুযোগ বারবার আসে না, সুযোগের সৎ ব্যবহার করা উচিত। সবচেয়ে বলিষ্ঠ যুক্তি। নীল মেয়েটার সঙ্গে শারীরিক কিছু করলে এটা ধর্ষণ নয়, উভয়ের স্বেচ্ছায় চরম সুখ ভোগ। সাহসী পদক্ষেপ নেওয়ার আগে নীল নিজেকে যথেষ্ট যুক্তি সমর্থ করে তুলল। সে ফুল চার্জড। কাছের টেবিলের ওপর রাখা সুদর্শন আর সুপর্ণার একা ফটোর দিকে হঠাৎ চোখ পড়তেই নীলের মনে হচ্ছে রাগী সুপর্ণা তার দিকে ধারালোভাবে তাকিয়ে প্রবলভাবে শাসন করছে। তবুও সুঠাম দেহের অধিকারী 30-এর কোঠার নীল একদম বেপরোয়া। তার রক্ত টক বক করে ফুটছে। সুপর্ণার শাসনকে পাত্তা না দিয়ে ঝড়ের গতিতে মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ার আগে সুপর্ণার ফটোটা ঘুরিয়ে দিতে টেবিলের কাছে সে দ্রুত গতিতে চলে গেল। এক ঝটকায় ফটোটা ঘুরিয়ে দিয়ে ফিরে আসার সময় হঠাৎ কয়েক হাজার ভোল্টের ধাক্কায় নীলের শরীর মুহূর্তে বরফ শীতল হয়ে গেল। ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখা ঠাকুরের ফটো, তা দেখা মাত্র নীল আতঙ্কে চুপসে গেল। শরীরটাকে কোনো রকম টেনে নিয়ে এসে বিছানায় ধপাস করে বসে পড়ল। নীল চুপসে যাওয়ার পর মেয়েটা ভালোই ভালোই ঘর ছেড়ে বেরিয়ে পড়লেই গল্পটা শেষ হয়ে যেতে পারত। কিন্তু নাছোড় মেয়েটা তা না করে নীলের এইভাবে শামুকের মতো গুটিয়ে যাওয়া দেখে দুষ্টুমিতে ভরা চোখে মিটিমিটি হাসছে। পেশাদারি কায়দায় শরীরের নানা সম্পদ কৌশলে কিছুটা প্রদর্শন করে নীলকে তাতানোর চেষ্টা করে যাচ্ছে। কিছু সময় লাগলো নীলের নিজেকে সামলাতে। তারপর ঠান্ডা মাথায় ভেবে দেখল বিষধর সাপ একবার যখন ঘরের ভেতর ঢুকে পড়েছে তখন তাকে নাক খেপিয়ে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। মেয়েটাকে কিভাবে যে বের করবে ভেবে পাচ্ছে না। নতুন এসেছে বলে এখানের ফ্ল্যাটগুলোর লোকজন সবার সঙ্গে নীলের ঘনিষ্ঠতা এখনও সেরকমভাবে গড়ে ওঠেনি। হঠাৎ পালবাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক বয়স্ক ও সমঝদার। নীল মোবাইল থেকে পালবাবুকে রিং করল। ফোনটা ধরল তার ছেলে। ছেলেটা বলল, আঙ্কেল, বাবার মোবাইল নিয়ে আমি টিউশনে যাচ্ছি, আমার মোবাইলে চার্জ নেই। নিরাশ হয়ে নীল আচ্ছা হবে বলে লাইন কেটে দিল। আরেকটা উপায় নীলের মনে হচ্ছে, কিছু না কিনেও কোনো উপভোগ না করে এমনিতে মেয়েটার হাতে কিছু টাকা ধরিয়ে দিলে ল্যাটা চুকে যাবে। কিন্তু তাও সম্ভব নয়। ঘরে একদম টাকা নেই। শহরে 2টি এটিএম মেশিন, একটিতে টাকা নেই, অন্যটি আউট অফ অর্ডার হয়ে পড়ে থাকায় গতকাল টাকা তুলতে পারেনি। অন্য ব্যাংকের এটিএম থেকেও টাকা উঠাতে পারত, কিন্তু তা করেনি। আজ এমন বিপদ আসবে
কে জানে। মেয়েটার ওপর নীলের মেজাজ আবার চড়ে যাচ্ছে। এতই যদি টাকার দরকার, তাহলে ইচ্ছুক কারোর সঙ্গে সারোগেট মাদারের দায়িত্ব পালন করলেই তো হয়। প্রচুর টাকা রোজগার করা যাবে। যদিও সারোগেট মাদারের দায়িত্ব পাওয়ার সুযোগ কম, এতে ঝক্কিও বেশি, নেই অবাধ স্বাধীনতা। এসব জানে বলেই বোধহয় পাকা মেয়েটা সে পথে পা বাড়ায় না। থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেও লাভ হবে না, উল্টে মিছিমিছি অপহরণ ধর্ষণের চেষ্টা, এসব ঝামেলায় জড়িয়ে পড়বে। বাজে মেয়েটা সব পারবে, যা খুশি মিথ্যে কথা রং মাখিয়ে তুলে ধরবে। নীলের কথা কেউ বিশ্বাস করবে না। বিপদে পড়লে ভগবানের কথা অসহায় মানুষের মনে পড়ে, অনেকে মানতও করে ফেলে। মেয়েটার খপ্পর থেকে পরিত্রাণ পেতে নীল ভগবানের নাম স্মরণ করতে লাগলো। কিছু সময় পরে মোবাইলের রিং বেজে উঠল। সুপর্ণার ফোন ভেবে ফোনটা তুলবে কিনা নীল ভাবছে। ফোনটা অনবরত আর্তনাদ করেই যাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও নীল মোবাইলের স্ক্রিনে চোখ রাখল। দেখে অজানা এক নাম্বার। ফোনটা কানের কাছে নিয়ে সে বলল, হ্যালো। ওধার থেকে ভেসে এলো, নীল নাকি? ক্লান্ত সুরে নীল বলল, আপনি কে? দেখ, আপনি বলছিস, আমি সুমন। থতমত খেয়ে নীল মনে করার চেষ্টা করতে লাগলো সুমন নামে কাউকে চেনে কিনা। ওধার থেকে আবার শোনা গেল, আরে চিনেছিস? আমতা আমতা করে নীল বলল, ঠিক চিনতে পারছি না। আমি আমি সুমন রে, সুমন কর্মকার। নীল তবু চিনতে পারছে না। আরে কলেজে তোর ক্লাসমেট, একসঙ্গে কত আড্ডা মারলাম। এতক্ষণে নীল চিনতে পেরেছে, বলল, আরে থানা রোডের সুমন কর্মকার, কোথায় আছিস? বাড়িতে। হায়দ্রাবাদ থেকে কবে এসেছিস? এই 3-4 দিন আগে। এত বছর পর? শোন, কাজলের কাছ থেকে নম্বর পেয়ে তোকে ফোন করলাম। আমি আধ ঘন্টার মধ্যে আসছি, জমিয়ে আড্ডা মারা যাবে, সঙ্গে কাজলও আসছে। টেলিফোনের লাইন কিছুটা ডিস্টার্ব করছে। নীল বলল, আধ ঘন্টার মধ্যে? হ্যাঁ, বাসায় আছিস তো? টেনে টেনে নীল বলল, আয়। ওধার থেকে লাইনটা কেটে দিল। ধুত্তরি, ঠাকুরকে ডেকে কোনো লাভ নেই। কেন যেন মুখ থেকে আয় কথাটা বেরিয়ে পড়ল। নিজের ওপর নীলের রাগ হচ্ছে, কান্নাও এসে যাচ্ছে। ঝামেলার মধ্যে ঝামেলা। মেয়েটাকে কেন্দ্র করে নীলের আতঙ্ক বেড়ে গেল। সুমন আসার আর সময় পেল না শালা। যাকগে, সে আসার পর মেকআপ দেওয়ার জন্য মিথ্যে কথা সাজাতে শুরু করলো, কিন্তু কিছুই ভাবতে পারছে না। সব যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে। এদিকে মেয়েটা ব্যস্ত হয়ে কাগজে কি যেন খসখস করে লিখছে। তারপর ব্যাগের জিনিসপত্র গুছিয়ে কয়েক মিনিটের মধ্যেই দরজা খুলে নিমেষে হাওয়ায় মিশে গেল। যাওয়ার আগে কাগজটা নীলের পায়ের কাছে রেখে তাকে প্রণাম করে চলে গেল। নীল হতবাক। কাগজটা খুলে নীল ঊর্ধ্বশ্বাসে পড়তে লাগল। দাদা, আপনাকে চিনতে পারিনি। ছোট বোনকে মাফ করবেন। আপনি রক্ষা পেয়ে গেছেন। কলেজে পড়ার সময় টিউশন থেকে রাতে বাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়ে আমি এইডস রোগে আক্রান্ত। অজানা কারণে অপরাধীদের এখনও শাস্তি হয়নি। কবে শাস্তি হবে বা আদৌ হবে কিনা বুঝতে পারছি না। নিরুপায় ও হতাশ হয়ে প্রতিশোধের জ্বলন্ত মশাল নিয়ে আমি পাগলের মতো চারদিকে ছুটে চলেছি। 2-4 জায়গায় সফলও হয়েছি, তবে বেশি দিন পারবো না। ডাক্তাররা বলেছেন মাত্র আর কয়েক মাস, তারপরেই। ও, যা বলা হয়নি, সুমন আমার মাসতুতো দাদা। নির্দোষ মেয়েটা কয়েক মাসের মধ্যে অকালে ঝরে পড়বে। কথাটা মনে হতেই তার মলিন নিষ্পাপ করুণ চেহারাটা নীলের চোখের সামনে ভেসে উঠেছে।
নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। গল্পটি যথাসম্ভব নিজের কাছের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই গল্পটি শুনতে পারে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে গল্প শোনো এখন আমার পরিবারের সদস্য হওনি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও অন্য রকমের গল্প নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবে।